রাফি বলতেছিল যে জাহাঙ্গীরনগরে তার একটা ছবি দেখাবে, তো তার একটা শর্ত ছিল যে পয়সা দিতে হবে, পয়সা দিয়ে। একদম, হ্যাঁ। সো ওই ওই এই জায়গাগুলো আমার কাছে বারবার মনে হয় যে এই স্মৃতিগুলো আমার একটা সম্পদ, মানে তারেক ভাইয়ের সাথে এই সম্পর্কগুলো আমার ছিল, আছে। মানে আমার একবার মনে আছে যে উনি কপাল সিনেমা নিয়ে মাহফুজ আহমেদ, শাকিব খান, কপাল নিয়ে উনি একটা লেখা লিখছিলেন। ওখানে উনি ভালো মন্দ দুটাই লিখছিলেন। লিখে কয়েকটা সিনে উনি বলছে যে এই সিনটা এভাবে করা যেত, আমি হলে এভাবে করতাম, তা না হলে যে মানে ইমোশনটা ক্রিয়েট হচ্ছে না, এই কারণে লাস্টে গিয়ে উনি লিখছেন যে আচ্ছা আমি তো এত কথা লিখলাম, কিন্তু আমি এত কিছু বলার কে, কারণ দর্শক তো সিনেমাটা দেখতেছে, দেখতে দেন না। এবং আমি সবচেয়ে যেটা মনে করি যে ওনাকে যদি মানে উনি যদি কোনো বলিউডের প্রডিউসার পেতেন, আমি গ্যারান্টি মানে উনি মানে আমাদের মানে আমরা বলিউডের কাছে যে জায়গায় পিছিয়ে মানে একটা পুরো একটা প্যাকেজ যেটা যেটা ওরা করতে পারে, ওই জায়গায় একমাত্র আমাদের আনসার হতে পারতো হচ্ছে শহীদ ইসলাম খোকন। আজমির রহমান একটা আইডি থেকে বলছেন, অপেক্ষায় ছিলাম, জাপান থেকে শুনছি, এ ও সপ্তাহে মাই গড, কখন আসবেন থ্যাংক আপনারা? ইউ। আমি প্রতি সপ্তাহে শুনি আপনাদেরকে, খুবই ভালো লাগে, খুব থ্যাংক ইউ। এটা খুবই খুবই ইন্সপিরেশন দেয় আমাদের এই ধরনের মন্তব্য। উনি আরো একটা লেখা লিখছেন, এটা মনে হয় আমরা রেগুলার করতে পারি, এই প্রস্তাবটা ভালো। আমার একটা আবদার, প্রতি সপ্তাহে যদি খুব ভালো, কিছুটা খুব ভালো আমাদের প্রস্তাব। অতীত নিয়ে বলেন, অতীতের আমাদের যে ঐতিহ্য, এই যেমন বিখ্যাত পরিচালক, ছবি, অ্যাক্টর, খুবই খুবই দারুণ নিয়ে কথা বললেন, তাহলে একটা আর্কাইভাল ভ্যালু হবে, আপনারা ছাড়া বলার কেউ নাই। থ্যাংক ইউ খুব ভালো। আজমির রহমান, আপনি জাপান থেকে শুনছেন এবং চমৎকার একটা প্রস্তাবনা, আপনার প্রস্তাবনা রাখলাম। আজকে দিয়ে শুরু করি, আমি একজনের নিয়ে কথা বলবো, সাকিব একজনকে নিয়ে কথা বলবো। আমি আজকে আমি তারেক মাসুদকে নিয়ে ২ মিনিট বলবো। তারেক আমি মাসুদ মে মাসে আমার সবচেয়ে পছন্দের যে পরিচালক, আমি নামটা তার বলি নেই, 15ই মে শহীদুল ইসলাম খোকন, ও ওয়াও, দ্য ওয়ান এন্ড অনলি। দারুণ। তো আমি তারেক মাসুদকে নিয়ে বলি। তারেক মাসুদ সাথে আমার পরিচয় বেসিক্যালি সারা ভাবির মাধ্যমে। সারা জাকের আমরা একটা সাংগঠনিকভাবে সারা জাকের তখন করতেন, পাপেট শো, একটা খুব বিখ্যাত পাপেট শোর ডিরেক্টর ছিলেন, আর এই নামটা ভুলে যাচ্ছি। সিজিনপুর। সিসিমপুর। তো আমরা আমরা একটা আমাদের অ্যাওয়ার্ড শোতে সিসিমপুরকে নিয়ে একটা একটা পর্ব রাখবো। সো ওই জন্য সারাভাবের সাথে গেলাম, এবং তারপরে তারেক মাসুদ সারাভাবি কিন্তু তার আত্মীয়। সো তো ওই সময় একটা রেফারেন্সে উনি তখন তারেক ভাইয়ের কথা বললেন। তারেক ভাই তো তখন খুবই পরিচিত, মাটির মান্না তখন অ্যাওয়ার্ডেড। তখন বললো যে তুমি ওর সাথে কথা বলো, ওর একটা ছবি নিয়ে আলাপ করতে পারো, মানে অ্যাওয়ার্ডের ওখানে। তো আমি গেলাম, তখনই পরিচয়, এবং তারপরে একটার পর একটা বিভিন্ন জায়গায় তার সাথে দেখা হইতো। আমি আজকে যে জন্য তারেক ভাইয়ের কথাটা বিশেষ করে আনতেছি, এখন অনেকে আমার অনেক বন্ধু সুহৃদরা কানে যায়। তারেক ভাইয়ের ওই যে তেজগাঁর উল্টা দিকে, থানার উল্টা দিকে বাড়ি ছিল, এবং বাড়িতে হরদম ছেলে পেলে থাকতো, বিভিন্ন রকম ফিল্মের কাজ হচ্ছে, এডিটিং চলছে, ওই পোস্টার ভিউ কার্ড কাটিং হচ্ছে, এগুলো চলতে। আর তারেক ভাই এগুলো খুব কনসাস ছিল। কোনো ছবি রিলিজের আগে একটা ইমেজ সে সব জায়গায় ছাড়তো। তো আমি বলতাম যে আমাকে এক্সক্লুসিভ আরো ২-৩ ছবি দেন। না, এইটাই তুমি ছাপবা, যতবার এই ছবির খবর ছাপা, এই ছবিটাই ছাপবা। আমি বললাম কেন, এক ছবি তো ছাপানো মুশকিল, মানে এটা কেমন আমাদের, না এটাই বারবার দেখতে দেখতে এটা ইমেজ বিল্ড আপ বলে। সো অনেক কিছু শেখার আছে। তো তারপরে তখন আমি প্রায় কারণ বাজারে যেহেতু কাজ করতাম বিভিন্ন পত্রিকায়, তো দুপুরে বা বিকেলে যেতাম, তো কথা কথা বলতেছিল যে তুমি পাসপোর্ট এবং কাগজপত্র দিয়ে যেও, নেক্সট কানে আমি তোমার জন্য করব, সবকিছু ব্যবস্থা করব। কান ফেস্টিভ্যালে তখন আসলে এখনকার মতো কেউই তেমন চাইতো না, মানে অতটা যাওয়ার প্রচলন ছিল না। তো দিলাম, আমি খুবই করে, কাউকে বলি না তারেক মাসুদের সাথে আমি কান ফেস্টিভ্যালে যাব, মানে স্বপ্ন দেখছি। তার ঠিক ১ মাস কি ১.৫ মাস আমার মাথায় অ্যাক্সিডেন্টটা হলো, এবং সেই ফটোকপি গুলো, সেই পেপারস গুলো কিন্তু তারেক ভাইয়ের অফিসেই ছিল। আমাদের হয়তো পরের ইয়েতেই যাওয়ার কথা ছিল। আমার ব্যক্তিগত ক্ষতি, যে ধরো একটা মানুষের সাথে এত ইন্টিমেট হওয়া একটা সম্পর্ক কিন্তু দাম আছে। আমি মনে করি যে একটা সম্পর্ক যখন অবশ্যই ১৫-২০ বছর হয়ে যায়, কারণ মানুষের জীবন তো ছোট, তো ২০ বছরের একটা সম্পর্ক কিন্তু আর পরে ২০ বছরের সম্পর্ক তৈরি হয় না। মানে ধরো এখন আমাদের যে এজ, তাতে যে পুরনো সম্পর্ক যেগুলো আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সেগুলো তারেক ভাইয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তার সাথে যদি আমি একটা কানে ২ দিন থাকতে পারতাম, এটা আমার জন্য একটা বিশাল একটা এক্সপ্লোরেশন। এরপরে আমার আর কোনোদিন মানে এপ্লাই করি নাই। সো তারেক ভাইকে মিস করি। থ্যাংক ইউ আপনার জন্য। আমরা নিশ্চয়ই প্রত্যেকবার একজন মানুষ, একজন আর ভাই, সিনেমা আমার আরেকটা জিনিস তার খুব ভালো লাগতো, আপনি আরো ভালো জানবেন, আমার তার সাথে দেখা হয় নাই, ইন্টারভিউ দেখছি, এবং বেশিরভাগ ইন্টারভিউ আপনার সাথে, যেটা আপনি যখন ২১-এর গল্প করতেন, ২১-এতে একটা করতেন না, আমি ওইটাই দেখতাম। এবং উনি আসছেন আমার ৩ বার একটা, আসছেন। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে উনি মনে হয় যে
এই যে বাণিজ্যিক ধারা, বিকল্প ধারা, আমার মনে হয় উনি এইসব কোনো ধারা টারাতে আমার মনে হয় ইয়া করতেন না। উনি মানে সিনেমার না, না, প্রতি না, ওনার একটা ইয়া একদমই ছিল। না, না, একদমই ধারায় বিশ্বাস করত না। এবং সেইজন্য ১ম কিন্তু উনি ছবি নিয়ে এই শিল্পকলায় যে ফেরি করা, মানে প্রজেক্ট করা, প্রত্যেকটা হ্যাঁ, জেলায় যাওয়া, বড় জেলায় যাওয়া, যেয়ে টিকিটের বিনিময়ে সেখানে কারণ ও জানে যে সিঙ্গেল স্ক্রিন তার ছবিটা নিবে না। স্বপ্নযাত্রায় নিবে না। বেশি অন্তর্যাত্রা হ্যাঁ, বেসিক্যালি অন্তর্যাত্রা নিয়ে এটা ব্যাপক মুভ করছিল। আমিও ২ টা জেলায় মেবি ২ টা জেলায় গেছিলাম। তো আমাকে তো আমি অফিসের ছুটি পাইতাম না বলে যেতে পারি নাই। কিন্তু উনি যে ইনিশিয়েটটা নিছিল যে আমার ছবি যেহেতু সিঙ্গেল স্ক্রিন নিচ্ছে না, ধুমধাড়াক্কা নাই বলে, তা আমি শিল্পকলায় ছবিগুলো দেখাবো বা ওখানকার পাবলিক লাইব্রেরি ওই জেলার ডিসির সাথে আলাপ করে ওই টিকিটের বিনিময়ে ছবিগুলো দেখাতো। এবং যেই প্র্যাকটিসটা দেখে শুনি আমি, রাফি আমাকে বলেছে যে আপনার ওই সময়ের ইন্টারভিউ গুলো আমি তখন মনে হয়েছে যে না, আমিও তারেক ভাইয়ের মতো করবো। রাফি বলতেছিল যে জাহাঙ্গীরনগরে তার একটা ছবি দেখাবে, তো তার একটা শর্ত ছিল যে পয়সা দিতে হবে, পয়সা দিয়ে। একদম। হ্যাঁ, সো এই জায়গাগুলো আমার কাছে বারবার মনে হয় যে এই স্মৃতিগুলো আমার একটা সম্পদ, মানে তারেক ভাইয়ের সাথে এই সম্পর্কগুলো আমার ছিল, আছে। তা খোকন ভাই সম্পর্কে শুনি, সজিদ খোকন ভাই সম্পর্কে। সম্পর্কে আমার তো দেখা হয় না। আপনি তো অনেক, আমি লাকি মনে করি আপনাকে যে আপনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, পরিচিতি আছে। আমার যেটা সবচেয়ে লাগে যে মানে একজন মানুষ, আমি এখন এসে মনে হয় যে মানে এত সময়ের থেকে এগিয়ে থাকে কিভাবে একটা মানুষ। এবং মানে যখন কেউ ভাবতে পারে নাই যে নাটকের হুমায়ুন ফরিদীকে সিনেমায় আনা যাবে, তিনি তো শুধু আনলেনই না, এমন এক হুমায়ুন ফরিদী আমাদের সামনে আনলেন। মানে এরপরে কয়েক বছর শুধুমাত্র হুমায়ুন ফরিদী, খোকন, রুবেল, মানে এটা মনে হয় নায়ক নায়িকার চেয়ে একটা বড় জুটি হয়ে গেছিল। বিশাল, এবং বিশাল মানে এবং আমি প্রথম তাকে চিনি হচ্ছে ভন্ড সিনেমা দেখে, ভন্ড না সরি, ম্যাডাম ফুলি। হ্যাঁ, ম্যাডাম হ্যাঁ। ফুলি দেখে আমার মানে আমার মনে হচ্ছে যে ও মাই গড, কি সিনেমা এটা, খুব মজা। এবং জীবনে প্রথমবার আমার মনে হলো যে সিনেমাটা কে বানাইছে। আমি নায়ক নায়িকা মানে রুবেলের কুংফু তো সবসময় ভালো লাগতো, এবং এখন আমি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এই বয়সেও তিনি যেভাবে শরীরকে মেনটেন করছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি রুবেলের এই জিনিসটা, যেটা আমাদের অনেক বয়স্ক সিনিয়রদের মধ্যে নাই। আমার প্রথম মনে হলো এই সিনেমাটা কে বানাইছে, এটা আমার দেখতে হবে, এটা আমার খুঁজে বের করতে হবে। আমি পরে জানলাম যে নামটা খুব কিউট, খোকন। মানে পরিচালকের নাম মনে হতো খুব ভারী একটা নাম হয়, হ্যাঁ, মন্তাজুর রহমান আকবর, কাজী হায়াত, খুব ওজনদার নাম মনে হয়। খোকন নামটা খুব মনে হয় যে আপন আপন ছোটখাটো কোনো পরিচালক। তো পরে একদিন আমি পত্রিকায় তার ছবি দেখি, আমার মনে হচ্ছে না, তার তো মানে একটা কিউট ফেস, একটা সুন্দর হাসি, একটা গোফ আছে, হ্যাঁ। এবং পরবর্তীতে আমি তাকে আরো ভালো করে চিনলাম। সিনেমা তো দেখেছি, মানে হলে গিয়ে দেখা হয়নি, ইউটিউবে বেশিরভাগ দেখা হয়েছে। মানে আমি তাকে বেশি, আমার সবচেয়ে এটা ভালো লাগতো তিনি যখন প্রথম আলোতে সিনেমার সমালোচনা লিখতেন, এবং আচ্ছা। দারুণ লিখতেন। এবং সেটা কিন্তু মানে শুধুমাত্র আজকাল সমালোচনার নামে খালি প্রশংসা প্রশংসা করে যাওয়া, হ্যাঁ ফাটিয়ে দিয়েছেন, বেশ করেছেন, ভালো হয়েছে, এসব না। মানে আমার একবার মনে আছে যে উনি কপাল সিনেমা নিয়ে মাহফুজ আহমেদ, শাকিব খান, বলেছেন। কপাল নিয়ে উনি একটা লেখা লিখছিলেন। ওখানে উনি ভালো মন্দ দুটাই লিখছিলেন। লিখে কয়েকটা সিনে উনি বলছেন যে এই সিনটা এভাবে করা যেত, আমি হলে এভাবে করতাম, তা না হলে যে মানে ইমোশনটা ক্রিয়েট হচ্ছে না, এই কারণে। লাস্টে গিয়ে উনি লিখছেন যে আচ্ছা আমি তো এত কথা লিখলাম, কিন্তু আমি এত কিছু বলার কে, কারণ দর্শক তো সিনেমাটা দেখতেছে, দেখতে দেন না। এইভাবে শেষ করছে লেখাটা। আমার মনে হচ্ছে এত সুন্দর করে বলছে যে, উনি বলছে যে দর্শক তো দেখতেছে, দেখুক, আমার যে দায়িত্ব আমি পালন করলাম। মানে তো এই যে বোধহয় তার যে মানে এক বাক্যে শেষ করতে গেলে, বলতে গেলে মানে উনি ২০ বছর অ্যাডভান্স ছিলেন, ২০-৩০ বছর অ্যাডভান্স একদম। ছিলেন। মানে এত আধুনিক মানুষ আমি খুব কম এবং দেখছি। আমি সবচেয়ে যেটা মনে করি যে ওনাকে যদি মানে উনি যদি কোনো বলিউডের প্রডিউসার পেতেন, আমি গ্যারান্টি মানে উনি হ্যাঁ, মানে আমাদের মানে আমরা বলিউডের কাছে যে জায়গায় পিছিয়ে, মানে একটা পুরো একটা প্যাকেজ যেটা যেটা ওরা করতে পারে, ওই জায়গায় একমাত্র আমাদের আনসার হতে পারতো হচ্ছে শহীদ ইসলাম খোকন, দা অনলি একদম। আনসার। আরেকটা ব্যাপার কি লক্ষ্য করছো? যেই পরিচালক নিজেকে হিরো ভাবে, হ্যাঁ, তার ছবি দেখলে বোঝা যায় যে খুঁজতে থাকে যে এর ট্রু, পরিচালকটা কে? মানে যে ট্রু। ওই মনস্তত্ব নিয়ে ছবিটা বানায়। আর যে হ্যাঁ, ভাবে যে আমার শাকিব খানকে নিয়ে ছবি বানাবো বা শাবনূরকে হ্যাঁ, নিয়ে ছবি বানাবো, ওর ছবিতে কিন্তু খোঁজা মানে মাইন্ডসেট তৈরি হয় না যে এ পরিচালক কে? আরে বোঝা শাবনূরের যায় না। দারুণ জিনিস দেখলাম, মানে দারুণ গান দেখলাম, মানে এরকম মনে হয়। এবং এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ভাই, আপনি চিন্তা করেন মানে কত বড় মেরুদণ্ড থাকলে বলে যে নায়ক নায়িকা যত নেক তার চেয়ে ১ টাকা হলে আমি বেশি নিব, যেটা আর কেউ তো পারলো না। এটা এটা তো মেরুদণ্ড লাগে, কারণ ওই পড়াশোনা। এবং ওনার কিন্তু আরেকটা কথা আমি খুব কিন্তু পছন্দ তুমি করি, তুমি আমাকে সুবর্ণ মোস্তফা, হুমায়ূন ফরিদী প্রসঙ্গে বলবা না? খোকন ভাইয়ের? হ্যাঁ, ওটা তো বলবোই। সুবর্ণা মুস্তফা ম্যাম একটা কথা বলছিলেন আমাকে। উনি বলছিলেন যে খোকন নাকি তাকে বলতেন যে প্রতিটা পরিচালকের কমপক্ষে প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা বই পড়া উচিত। এটা আমি সুবর্ণা মুস্তফার কাছ থেকে জানছি। শহীদ ইসলাম খোকন বলতেন প্রায়। এবং উনি বলতেন যে আমার আশেপাশে যারা আছে তাদের অনেকে আমি দেখি না পড়তে, কিন্তু আমি পড়তে চাই এবং ইয়ে করতে চাই। এবং সুবর্ণা মুস্তফাকে নাকি উনি বলতেন যে আপনারা কেন আসেন না সিনেমাতে? তো হুম। সুবর্ণা মুস্তফা বলতেন যে ভাই সিনেমার যে অবস্থা, মানে আমরা যে ধরনের করতে চাই, কয়, না আপনারা তো আসতে হবে, আপনারা না আসলে তো চেঞ্জ হবে না, আপনারা আসেন, চলেন আমার সাথে, আমি সিনেমা করি আপনাকে নিয়ে। পরে খুব সম্ভবত রাক্ষস করলেন, তারপর পালাবি কোথায় করলেন। রাক্ষস নাকি, রাক্ষসী ছিল না সুবর্ণা মুস্তফা, আমি যদি ভুল না করি নাকি? না রাক্ষস না, মনে হয় অন্য আরেকটা কি ছিল, ভুলে গেছে। হ্যাঁ যাই হোক, তো ওইখানে ছিল, আর পালাবি কোথায় তো ছিলেন।
রাইট, তো রাইট। এই যে ব্যাপারটা, এবং সবচেয়ে বড় ব্যাপার পালাবি কোথাতে তো হুমায়ুন ফরিদিও ছিলেন, সুবর্ণা মুস্তফা ছিলেন, এবং এই যে সময়ের চেয়ে এগিয়ে থাকা একটা সিনেমা, যেখানে সিনেমা শেষে ডে কেয়ার দেখানো হচ্ছে, ডে কেয়ার সার্ভিস, হুম, যেটা হুম, হুম। বাংলাদেশে তো কখনো কেউ পরিচিতিই করে নাই, সেটাকে তিনি সিনেমায় দেখিয়ে দিছেন। তো এগুলো তো ভাই আসলে এগুলো যত বলবো আর, মানে হুমায়ুন ফরিদিকে কত ভিন্ন ভাবে যদি আনছেন, আরে এই যে বাবা! এই যে মধু ঢেলে পিঁপড়ার ছেড়ে দেওয়া, মানে আরে এগুলা, সর্বনাশ! এটা আমি ও জীবনে মাই ভুলব গড। না ভাইরে ভাই। এবং একটা শত্রু ভয়ঙ্কর ছবিতে একটা সিকোয়েন্স আছে। আমার বারবার মনে পড়ে। আমি ছবিটা দেখতে চাই আরেকবার। আ আমি ৩ বার দেখছি হলে যেয়ে ঈশ্বরদীতে। একটা বড় লম্বা টেবিল এবং যখন একটা ২ টা অ্যাকশন সিনে ছিল এবং সে হঠাৎ করে রাগ হয়ে ওই টেবিলে চেয়ার থেকে উঠে ওই লম্বা টেবিলে হেঁটে, হেঁটে ওই পাশে যেয়ে ওকে ধরে মারত। মানে সে ওফ। কি ভয়ংকর! মানে শত্রু ভয়ংকর ছবিটা যে এত অ্যাপ্রোপ্রিয়েট নাম। মানে ১ম হ্যাঁ, এ ভাবছিলাম যে শত্রু ভয়ংকর কি টাইপের নাম দিল খোকন ভাই। তখন তো আর অত পরিচয় ছিল না তখনও। কিন্তু মনে হইতো যে ভিলেনটারে এমন ফেয়ার দেখাইছে, এত ফিয়ার ফ্যাক্টর দেখাইছে। এই যে তুমি বললা মধু ঢেলে পিঁপড়া হ্যাঁ। খাওয়ানো যে কিভাবে মানুষকে কত ক্রুয়েলিটি। তো এইটা আসলে ক্লাসিক, এবং ক্লাসিক। শত্রু ভয়ঙ্করী মনে হয় আরেকটা জিনিস ছিল যে হচ্ছে উনি প্রথমে হচ্ছে বরফের টুকরা দিয়ে মেরে ফেলে এবং রক্তের উত্তাপে বরফটা গলে যায়, পরে ওয়েপন আর পায় না পুলিশ এসে, পুলিশ হ্যাঁ, প্রমাণ করতে পারে না যে হুমায়ুন ফরিদি মারছে। কি মারছে। চিন্তাধারা, মানে এগুলো আসলে এটা যত বলবো, এবং আমার খালি মনে হয় যে ওনার আরেকটু বেঁচে থাকা উচিত ছিল। এবং আমি সবচেয়ে অবাক হয়েছিলাম যখন উনি মানে আহমেদ ছফার গল্প থেকে বাংলা বানিয়েছেন, মানে সম্পূর্ণ তার জনরার বাইরে। না মানে উনি মানে এই সাহিত্যিকদের সাথে প্রচন্ড পরিমাণে ইন্টিমেট ছিল। কিন্তু হ্যাঁ, মানুষ আসলে পরিচয় ছিল ভেরি কমার্শিয়াল ছবি। কিন্তু এবং স্মার্ট কমার্শিয়াল একদমই। ছবি হ্যাঁ, নির্মাতা। এটাই দরকার। এটাই খুবই দরকার। মানে এবং সত্যি ভাই জীবনেও ভাইয়া, জীবনেও ভাবি নাই যে সালাউদ্দিন লাবলুকে এত ভয়ঙ্কর ভাবে আনা যায়, এবং সেটা লাল সবুজে উনি করে দেখিয়েছিলেন। কি ভয়ঙ্কর, মানে লাল মামা মনে নাম থাকে ক্যারেক্টার নাম, আমি এখন আমার মনে পড়লে ভয় লাগে আমার। আমি চ্যানেল আইতে দেখেছিলাম ছোটবেলায়, মানে আই হ্যাঁ। ওয়াজ মানে সো অ্যাফ্রেড, আমার মনে হচ্ছে যে ও মাই গড।